আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে একটি ডিসি জেনারেটরের ভোল্টেজ উৎপাদন বা ভোল্টেজ কীভাবে বিল্ড আপ হয় তার ব্যাখ্যা করা এবং ভোল্টেজ উৎপাদনে ব্যর্থতার কী কারণ, অর্থাৎ একটি ডিসি জেনারেটর কীভাবে ভোল্টেজ উৎপন্ন করে এবং কখন সে ভোল্টেজ উৎপাদনে ব্যর্থ হয়, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়টা তোমাদের বইয়ের 9 চ্যাপ্টারে আছে, অর্থাৎ ডিসি জেনারেটরের বৈশিষ্ট্য এই চ্যাপ্টারের ভিতরে আছে। তো যাই হোক, আমরা আলোচনায় ফিরে যাই। দেখো, একটি ডিসি জেনারেটর, একটি ডিসি শান্ট জেনারেটর নিয়ে আমরা এখানে কথা বলবো। একটি শান্ট জেনারেটর মানে অবশ্যই এটা একটাই সেলফ এক্সাইটেড জেনারেটর, তোমরা জানো অলরেডি। তো সেলফ এক্সাইটেড জেনারেটরের কিন্তু কি হয়, ফিল্ডে আগে থেকেই একটা অবশেষ চুম্বকত্ব থাকে বা রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকে। এই অবশেষ চুম্বকত্বের কারণেই কিন্তু এর ফিল্ডে আর্মেচারে প্রাথমিক কিছুটা ভোল্টেজ উৎপন্ন হয় যখন আর্মেচারটা ফুল স্পিডে ফিল্ডের ভিতরে ঘুরতে শুরু করে। তারপরে আস্তে আস্তে ভোল্টেজটা বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ একটা পর্যায়ে পৌঁছে আর বৃদ্ধি পায় না। তো কিভাবে এই বৃদ্ধিটা পায় সেটা আমরা আগে একটু বোঝার চেষ্টা করি। তো সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করো, তাইলে আশা করি বুঝতে পারবো। খেয়াল করো, এটা বোঝার জন্য আমরা একটা গ্রাফ পেপার নিলাম, অর্থাৎ একটা গ্রাফ পেপারের মতন করে আমরা একটা এখানে বোর্ডে ছক অঙ্কন করে নিলাম। এখন এর এক্স অক্ষ বরাবর বা ভুজ বরাবর আমরা ফিল্ড কারেন্ট ধরলাম অ্যাম্পিয়ার এককে, আর কোটি বরাবর অথবা ওয়াই অক্ষ বরাবর আমরা ধরলাম আর্মেচারের উৎপন্ন ভোল্টেজ। তার মানে এটা আর্মেচার ভোল্টেজ আর এটা অ্যাম্পিয়ারে ফিল্ড কারেন্ট। খেয়াল করো, এটা 0 বিন্দু, 0 থেকে 0.5, তারপরে 1.0, 1.5, অর্থাৎ প্রতি গড়ের মান 0.5 করে আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে 5 এম্পিয়ার পর্যন্ত আসছে। আর এইখানে অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর বা কোটি বরাবর আমরা ধরেছি আর্মেচার ভোল্টেজ 0 থেকে 20, তারপরে 40, 60 এভাবে করে, অর্থাৎ 20 ভোল্ট করে প্রতি গড়ের মান আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে 260 বা 280 পর্যন্ত যাবে। তো খেয়াল করো, প্রথমেই একটা জেনারেটর যখন আমরা স্টার্ট করব তখন ওই জেনারেটরের ফিল্ডে কিন্তু আগে থেকে কিছুটা অবশেষ চুম্বকত্ব থাকবে। এই অবশেষ চুম্বকত্বের কারণে এর মধ্যে যখনই আর্মেচারটা ঘুরতে শুরু করবে তখনই কিন্তু একটা ভোল্টেজ বিল্ড আপ হবে। তো এই ভোল্টেজটা হবে খুব কম, যেটাকে আমরা এই 0 থেকে এ পর্যন্ত দেখাচ্ছি, এই পর্যন্ত। খেয়াল করো, এটা 8 ভোল্টের মতন হয়। আমরা যে মেশিনটা নিচ্ছি আর কি, বিবেচনা করছি, সেই মেশিনের ক্ষেত্রে দেখা গেছে এটা 8 ভোল্টের মতন হয়। তো খেয়াল করো, এখন যখন অবশেষ চুম্বকত্বের মধ্যে আর্মেচার ঘুরলো তখন যে ভোল্টেজটা উৎপন্ন হলো 8 ভোল্টের মতন আমরা বললাম এই এ বিন্দু পর্যন্ত, এই ভোল্টেজটাকে আমরা বলতেছি রেসিডুয়াল ভোল্টেজ বা অবশেষ ভোল্টেজ। অর্থাৎ অবশেষ চুম্বকত্বের কারণে যে ভোল্টেজ উৎপন্ন হয় সেটাকে আমরা বলবো অবশেষ ভোল্টেজ। এখন খেয়াল করো, এই ভোল্টেজের কারণে কিন্তু আর্মেচারে একটা কারেন্ট প্রবাহিত হবে। আর্মেচারে একটা কারেন্ট প্রবাহিত হলে সেই কারেন্ট কিন্তু এই ফিল্ড দিয়ে প্রবাহিত হবে। যদি লোড দেওয়া থাকে তাহলে লোড দিয়েও কিছু যাবে, বাকিটা ফিল্ড দিয়ে যাবে, বা ফিল্ডে কম যাবে, লোডে বেশি যাবে, যাই হোক। কিন্তু প্রাথমিক অবস্থায় সাধারণত লোড থাকে না। আমাদের স্টার্ট করার মুহূর্তে কিন্তু আমরা লোড দিই না, আস্তে আস্তে ফুল ভোল্টেজ যখন উৎপন্ন করে তখনই কিন্তু শান্ট মেশিন বা শান্ট জেনারেটরে লোড দেওয়া হয়। তো লোড যদি না থাকে তাহলে পুরো কারেন্টটাই কিন্তু এই ফিল্ডের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। তো যখন এই ফিল্ডের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে তখন কিন্তু ফিল্ডে কি চুম্বক ক্ষেত্র বৃদ্ধি পাবে। কারেন্ট প্রবাহিত হলেই আগে যে রেসিডুয়াল ম্যাগনেটিজম ছিল তার চেয়ে কিন্তু কিছুটা হলেও এই চুম্বকত্ব বা ম্যাগনেটিজম বৃদ্ধি পাবে। তো যখন চুম্বক ক্ষেত্র বৃদ্ধি পাবে তখন কিন্তু উৎপন্ন ভোল্টেজ আবার বৃদ্ধি পাবে। খেয়াল করো, এখানে আমরা গ্রাফে যেটা দেখাইছি, এই 8 ভোল্টের কারণে একটা কারেন্ট প্রবাহিত হবে, যে কারেন্টটাকে আমরা বি বা এই যে বি প্রাইম, এখানে খেয়াল করো বি প্রাইম দেখেছি, এই কারেন্টটা প্রায় 0.2 এম্পিয়ারের মতন হয়। তো এই কারেন্টের কারণে কিন্তু কি হবে, চুম্বক ক্ষেত্র বৃদ্ধি পাবে। তো চুম্বক ক্ষেত্র যখন বৃদ্ধি পাবে তখন কিন্তু ভোল্টেজটা আবার বৃদ্ধি পেয়ে যাবে। তো আবার সেই ভোল্টেজটা বৃদ্ধি পেয়ে দেখো 8 থেকে 16 মতন হয়েছে। এখানে দেখো 16 ভোল্ট, এখানে বড় করে লেখা আছে, কার্ভটা ভালোভাবে হয়তো বা একটু দেখা না যেতে পারে। তো যাই হোক, এই ভোল্টেজ যখন বেড়ে গেল তখন কিন্তু আবার কি হবে, কারেন্ট বৃদ্ধি পাবে। 16 ভোল্ট যেহেতু আর্মেচারে উৎপন্ন হচ্ছে, এর জন্য কিন্তু কারেন্ট আগের চেয়ে কিছুটা বেড়ে যাবে। তো সেই কারেন্টটাকে আবার দেখো আমরা এদিকে দেখাইছি, এই যে ডি বিন্দু বা এই ডি প্রাইম অক্ষে যদি খেয়াল করো এক্স অক্ষে, তাহলে ডি প্রাইম, এই কারেন্টটা কিন্তু প্রায় 3.5
0.33 এম্পিয়ার হয়ে যায়। তো এই কারেন্টের কারণে কি হবে, এই কারেন্টের কারণে কিন্তু আবার ফিল্ডে চুম্বক ক্ষেত্র আরও শক্তিশালী হবে। তো যখন ফিল্ড শক্তিশালী হবে তখন কিন্তু উৎপন্ন ভোল্টেজ আরও বেড়ে যাবে। খেয়াল করো, ভোল্টেজটা বেড়ে এটা ই বিন্দু পর্যন্ত চলে আসছে প্রায়। তো এই ভোল্টেজের কারণে আবার কি হবে, এই ভোল্টেজটা ধরো প্রায় 35 ভোল্টের মতন। তো এই ভোল্টেজের কারণে কি আর্মেচার কারেন্ট আবার বেড়ে যাবে। আর আবার কারেন্ট বেড়ে গেলে আবার কি চুম্বক ক্ষেত্র বেড়ে যাবে। চুম্বক ক্ষেত্র বেড়ে গেলে কি হবে, চুম্বক ক্ষেত্র বেড়ে গেলে আবার ভোল্টেজটা বেড়ে যাবে। তো ভোল্টেজটা বেড়ে এই বিন্দুতে চলে আসবে। তো এই বেশি ভোল্টেজের কারণে আবার বেশি কারেন্ট প্রবাহিত হবে, আবার সেই কারেন্টের জন্য আবার বেশি ভোল্টেজ উৎপন্ন হবে। এভাবে কিন্তু ভোল্টেজ উৎপন্ন হতে হতে একদম একটা সময় ওই মেশিনের সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে। তো সেই সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার পরে কিন্তু একটা অবস্থায় যাওয়ার পরে কিন্তু আর ভোল্টেজটা বৃদ্ধি পাবে না। এখন এর ব্যাখ্যাটা একটু জটিল হতে পারে। সংক্ষেপে মনে রাখো যে এর চেয়ে বেশি ভোল্টেজ উৎপন্ন করতে গেলে এই আর্মেচারের দ্বারা ফিল্ডে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত করতে হয় সেই পরিমাণ কারেন্ট কিন্তু এই আর্মেচার দিয়ে ফিল্ডে প্রবাহিত করতে পারে না। এক্ষেত্রে কেন পারে না, সেটা হতে পারে ওখানে যে রেজিস্ট্যান্স, ফিল্ডের যে রেজিস্ট্যান্স, সেটা একটা ফ্যাক্টর হতে পারে। তো যাই হোক, তুমি সংক্ষেপে এভাবে মনে রাখতে পারো যে যে কোনো কিছুরই কিন্তু একটা সর্বোচ্চ পর্যায় বা স্যাচুরেশন পর্যায় রিজিয়ন থাকে বা পর্যায় থাকে। যেমন খেয়াল করো, একটা মানুষের যে বৃদ্ধি পাওয়া সেটা কিন্তু একটা নির্দিষ্ট এজ পর্যন্ত কিন্তু বৃদ্ধি পায়, সেটা হোক 30 বা 25 বা 20। তো তারপরে কিন্তু সে যতই ব্যায়াম করে, জিম করে বা ভালো খাবার দাবার খায়, তার কিন্তু আর বৃদ্ধি পায় না। তো সেরকম একটা সব কিছুর একটা সর্বোচ্চ পর্যায় থাকে। তো এই অবস্থায় যাওয়ার পরে সেই বিন্দুটাকে আমরা ধরলাম এফ বিন্দু। এই এফ বিন্দুতে গিয়ে কিন্তু থেমে যাবে। এরপরে কিন্তু যতই তুমি ই করো আর ভোল্টেজ বৃদ্ধি পাবে না। তো আমরা যে বিষয়টা এখান থেকে ক্লিয়ার হলাম সেটা হলো, একটি শান্ট ডিসি জেনারেটরে প্রাথমিক অবস্থায় রেসিডুয়াল ম্যাগনেটিজমের জন্য অল্প পরিমাণ ভোল্টেজ উৎপন্ন হয়। এই মেশিনের ক্ষেত্রে আমরা বলছি 8 ভোল্টের মতন, যেটাকে বলা হয় অবশেষ ভোল্টেজ বা রেসিডুয়াল ভোল্টেজ। এই ভোল্টেজের কারণে তার প্রবাহিত কারেন্ট, ফিল্ডে প্রবাহিত কারেন্ট বৃদ্ধি পায়। এই কারেন্টের কারণে আবার সেখানে চুম্বক ক্ষেত্র বৃদ্ধি পায়। চুম্বক ক্ষেত্র বৃদ্ধি পেলে ভোল্টেজ বৃদ্ধি পায়, অর্থাৎ একটা আর একটাকে বাড়াইয়ে তোলে। এভাবে আস্তে আস্তে বাড়াইতে সে সর্বোচ্চ পর্যায়ে একটা নিয়ে যায়। অর্থাৎ দেখা যাবে যে তার যে রেটিং ভোল্টেজ 260, 80 বা যা দেওয়া থাকবে সেই পর্যায়ে কিন্তু সে চলে যাবে। এখন খেয়াল করো, এই বিষয়টা আমাদের যখন বর্ণনা করতেছি তখন কিন্তু মনে হচ্ছে এটা মনে হয় অনেক সময়ের ব্যাপার, লম্বা একটা সময় লাগবে। কিন্তু আসলে বাস্তবে এই কাজগুলো হইতে সময় লাগে খুব কম। কারণ তোমরা জানো যে ইলেকট্রিসিটি এর গতি খুব বেশি, খুব দ্রুত চলে যায়। তো যার কারণে এই বিষয়গুলো কিন্তু অত সময় লাগবে না। বর্ণনা করতে যেরকম মনে হচ্ছে অনেক সময় লাগবে, বাস্তবে কিন্তু এটা হয়ে যাবে খুব দ্রুত, কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে আর কি। তো যাই হোক, এই হলো আমাদের একটা ডিসি শান্ট জেনারেটরের ভোল্টেজ উৎপাদন বা ভোল্টেজ বিল্ডআপ ব্যাখ্যা। এরপরে খেয়াল করো, আমরা বলছি দ্বিতীয় আরেকটা টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ডিসি শান্ট জেনারেটরের ভোল্টেজ উৎপাদনে ব্যর্থতার কারণ। অর্থাৎ একটি ডিসি শান্ট জেনারেটর আমি ঘোরাচ্ছি, প্রাইম মুভার দিয়ে ঘোরাচ্ছি, কিন্তু আমি কোনো ভোল্টেজ পাচ্ছি না। কেন পাচ্ছি না, কী কী কারণ হতে পারে, এটা আমরা এখন দেখার চেষ্টা করব। প্রথমেই খেয়াল করো, প্রথম যে কারণটা সেটা হচ্ছে যদি রেসিডুয়াল ম্যাগনেটিজম না থাকে। অর্থাৎ একটা মেশিনে যেহেতু সেলফ এক্সাইটেড, অবশ্যই তার রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকতেই হবে। যদি রেসিডুয়াল ম্যাগনেটিজম বা চুম্বক ক্ষেত্র না থাকে তাহলে কোনো ভোল্টেজ উৎপন্ন হবে না। এটা সিম্পলি সবাই বুঝে, এটা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টও বুঝবে। কারণ আমরা জানি ভোল্টেজ উৎপন্ন হতে হলে অবশ্যই চুম্বক ক্ষেত্র থাকবে, চুম্বক ক্ষেত্রের মধ্যে কয়েল ঘুরবে। তো কয়েল আমি ঘুরাচ্ছি, চুম্বক ক্ষেত্র নাই, ভোল্টেজ উৎপন্ন হবে না, সিম্পল। তো ফার্স্ট কথা হলো কি, রেসিডুয়াল ম্যাগনেটিজম না থাকবে। এখন খেয়াল করো, যদি রেসিডুয়াল ম্যাগনেটিজম না থাকে তাহলে আমার কী করতে হবে, প্রতিকারটাও জানতে হবে। অবশ্যই এর চুম্বক ক্ষেত্রটা ফিরে নিয়ে আসতে হবে। তার জন্য কী করতে হবে, এখানে ফিল্ডে তার রেটিং অনুযায়ী একটা কারেন্ট সরবরাহ করতে হবে। অর্থাৎ একটা ডিসি জেনারেটর, অন্য একটা জেনারেটর বা যে কোনো লাইন থেকে বা ব্যাটারি থেকে ওই কয়েলের ভিতরে কিছু সময় বিদ্যুৎ প্রবাহিত করতে হবে। পোলারিটি ঠিক রেখে বিদ্যুৎ প্রবাহিত করলে তার রেসিডুয়াল ম্যাগনেটিজম আবার ফিরে আসবে। এভাবে আমরা এটাকে প্রতিকার করতে পারি। এরপরে 2 নম্বর কারণ হিসেবে যেটা বলা যায় সেটা হচ্ছে শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স যদি অত্যন্ত বেশি হয়। অর্থাৎ শান্ট ফিল্ড রেজিস্ট্যান্সটা আমি এত বেশি বাড়ায় রাখলাম, রেগুলেটরটাকে এমন করে রাখলাম যে এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিতই হতে পারতেছে না। তো কারেন্ট যদি প্রবাহিত হতে না পারে তাহলে কিন্তু এর টার্মিনালে কাঙ্ক্ষিত ভোল্টেজ আসবে না। হয়তো বা রেসিডুয়াল ম্যাগনেটিজমের কারণে সামান্য ভোল্ট, যেটা এখানে দেখালাম আমরা 8 ভোল্ট বা এরকম একটা ভোল্টেজ পাবে, যেটা কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না। তো 2 নম্বর অপশনটা কী হলো, 2 নম্বর অপশনটা হলো যে শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স অত্যন্ত বেশি হলে ভোল্টেজ উৎপাদনে ডিসি শান্ট জেনারেটর ব্যর্থ হবে।
তো এটার প্রতিকার কীভাবে করব, এটা অবশ্যই খুব সহজেই প্রতিকার করা যাবে। আমি যে রেগুলেটরটা আমার আছে শান্টফিল্ডের সাথে যে সিরিজ রেজিস্ট্যান্সটা আছে সেই রেজিস্ট্যান্সটার মানটা কমাই দিতে হবে, তাইলে কিন্তু ভোল্টেজটা উৎপন্ন হবে। তৃতীয় যে কারণটা বলা যায় সেটা হচ্ছে শান্টফিল্ড রেজিস্ট্যান্স উল্টা কানেকশন থাকলে, অর্থাৎ শান্টফিল্ডের যে শান্টফিল্ড কয়েলগুলো যদি উল্টা কানেকশন থাকে, অর্থাৎ পোলগুলো ঠিকমতো পোলারিটি অনুযায়ী যদি কানেকশন না থাকে, বিদ্যুৎ প্রবাহিত ঠিকমতো না হয়, তাহলে কিন্তু পোলের যে মেরু অর্থাৎ সাউথ নর্থ এগুলো ঠিক মতন উৎপন্ন হবে না। এগুলো যদি ঠিক মতো উৎপন্ন না হয় তাহলে আমাদের কিন্তু ভোল্টেজ উৎপন্ন হবে না। তো এটার জন্য আমরা কি প্রতিকার করব, এটার জন্য আমরা যে আমাদের কাটা কম্পাস বলি বা তড়িৎ স্কেল যেটাকে বলা হয়, সেটা দিয়ে আমরা এর মেরু অর্থাৎ পোল যেভাবে আমরা করতে পারি, জাস্টিফাই করতে পারি যে এটা নর্থ না সাউথ, সেই দিক নির্দেশন যে কাটা বা কম্পাস সেটা দিয়ে আমরা এটাকে চেক করে আমরা সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ দিয়ে তার পোল সঠিকভাবে আমরা তৈরি করে নেব। তাইলে তিনটা আমাদের হয়ে গেল। একটা হলো রেসিডুয়াল ম্যাগনেটিজম না থাকলে, শান্টফিল্ড রেজিস্ট্যান্স অত্যন্ত বেশি হলে, তারপরে ফিল্ডের কানেকশন উল্টো হলে। 4 নম্বরে আমরা বলতে পারি যে শান্টফিল্ড যদি ওপেন সার্কিট থাকে, ফিল্ড অর্থাৎ ফিল্ড সার্কিট যদি ওপেন হয়ে যায় কোনো কারণে, খেয়াল করো যদি ওপেন হয়ে যায় তাহলে তো ওর ভিতরে কোনো কারেন্ট যাবে না এবং রেসিডুয়াল ম্যাগনেটিজমও থাকবে না, কিছুই থাকবে না। যদি কারেন্ট প্রবাহিত না হয় তাহলে সেখানে চুম্বক ক্ষেত্র তৈরি হলো না, চুম্বক ক্ষেত্র তৈরি না হলে অবশ্যই ভোল্টেজ উৎপন্ন হবে না, সহজ কথা। তো যদি এই অবস্থা হয় তাহলে কী করতে হবে, অবশ্যই কোন জায়গা থেকে ওপেন হয়ে আছে বা কোন জায়গা থেকে আমাদের বিচ্ছিন্ন হয়েছে সেই জায়গাটা চেক করতে হবে, সিরিজ ল্যাম্পের সাহায্যে হোক বা যে কোনোভাবে টেস্ট করে সেটাকে আমাদের মেরামত করে নিতে হবে। এরপরে হতে পারে শান্টফিল্ড সার্কিট বা ফিল্ড সার্কিট শর্ট হয়ে যাওয়া, শর্ট হয়ে গেলেও কিন্তু কোনো ভোল্টেজ উৎপন্ন হবে না। তো শর্ট যদি হয়ে যায় সেটাও আমরা ভাবে সিরিজ ল্যাম্প টেস্ট বা যে কোনো টেস্ট, শর্ট সার্কিট টেস্টের মাধ্যমে টেস্ট করে আমরা কিন্তু সেইটা প্রতিকার করে নিতে হবে। এরপরে লাস্ট যেটা বলা যায় সেটা হচ্ছে ব্রাশের কানেকশন যদি ঠিকমতো না থাকে, অর্থাৎ ব্রাশ সঠিক জায়গায় বসাইতে হবে, কমিউটেটরের সাথে ঠিকভাবে লাগতে হবে, নইলে কিন্তু ঠিক মতন ভোল্টেজ উৎপন্ন করতে পারবে না। অর্থাৎ কোনো জায়গায় দিলে সেখানে যদি ঠিক মতন টাচ না হয় তাহলে কিন্তু ভোল্টেজ উৎপন্ন হলেও সেই ভোল্টেজ আউটপুটে আমরা পাবো না। আবার যদি অনেক বেশি একদম চেপে ধরে কমিউটেটর তাহলে ঘর্ষণ বেশি হবে, ঘুরতে ঝামেলা হবে অথবা অগ্নিস্পন্দঙ্গ বেশি হবে। এই জন্য সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক জায়গায় ব্রাশকে বসাতে হবে। তো এই আমরা 6টা কারণ পাইলাম একটা ডিসি শান্ট জেনারেটরের ভোল্টেজ উৎপাদনে ব্যর্থতার 6টি কারণ কি কি। একটা হলো রেসিডুয়াল ম্যাগনেটিজম না থাকলে, 2 হলো শান্টফিল্ড রেজিস্ট্যান্স অত্যন্ত বেশি হলে, 3 হলো ফিল্ডের কানেকশন উল্টা হলে, 4 হলো শর্ট সার্কিট হয়ে গেলে বা ওপেন সার্কিট হয়ে গেলে, যেটা আগে বলতে পারো। আর ওপেন সার্কিট যদি 4-এ বলো তাহলে 5 নম্বর হবে শর্ট সার্কিট হলে, অর্থাৎ ফিল্ড সার্কিট যদি শর্ট সার্কিট হয়। আর 6 নম্বরটা হবে কি, 6 নম্বরটা হলো আমাদের যে ব্রাশ, সেই ব্রাশ ঠিক মতন বসানো না থাকলে। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস। যদিও ব্যর্থতার কারণটা তোমরা সহজে মুখস্থ করতে পারো, কিন্তু এই যে ভোল্টেজ বিল্ডআপের ব্যাখ্যাটা কিন্তু একটু জটিল আছে, ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। এটা যদি তুমি ভালোভাবে ব্যাখ্যা করতে পারো তাহলে তুমি দেখবা যে তোমার ভিতরে অনেক ভালো লাগতেছে। একটা জিনিস কিন্তু বুঝতে পারলে তখন কিন্তু একটা তৃপ্তি পাওয়া যায়। এমনি পরে হয়তো বা এরকম একটা ফিগার তুমি দেখে একবার মুখস্থ করে আর্ট করে দিতে পারবা, কিন্তু যখন তোমার ছোট ভাইরা বা অন্য কেউ জিজ্ঞাসা করবে বা যখন তুমি কোথাও টিচার হবে বা এটা বোঝাইতে যাবে তখন কিন্তু তুমি ভালোভাবে বুঝাইতে পারবে না, তখন কিন্তু তোমার সেই যে তৃপ্তিটা পাবে না। এই জন্য তোমার বিষয়টা কিন্তু বুঝতে হবে যে কীভাবে ভোল্টেজটা আস্তে আস্তে বৃদ্ধি পায়। তো যাই হোক, প্রত্যেকটা টপিকসই ভালো করে বোঝার চেষ্টা করবা, না বুঝে মুখস্থ করবো না। আমি প্রায় যে কথাগুলো বলি ক্লাসেও বলি। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো।